ব্যক্তির দেহ, মন ও আত্মার সুষম বিকাশের প্রয়াস হলই শিক্ষা। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান বিষয়ের এই তাপের ঘটনাসমূহ এই চ্যাপ্টারটি নিয়ে আজকে আমরা ক্লাসটি স্টার্ট করতে যাচ্ছি। তো তোমরা চ্যাপ্টারটা জানতেই পারছো যে তাপের ঘটনাসমূহ, তাপ মানে হট, শুধু লালে লাল, এই কারণে তোমাদের থাম্বনেলটাও শুধু পুরো একবার লালে কমপ্লিট করে দিয়েছি। ওকে, তো এবার আমরা ক্লাসটিকে স্টার্ট করব। আমাদের এই চ্যাপ্টার থেকে তোমাদের মাধ্যমিকে কেমন কোশ্চেন আসে সেটা নিয়ে আগে একটু আলোচনা করে নিই। তো তোমাদের এখানে এমসিকিউ কোশ্চেন থাকে 1x1, মানে 1 নাম্বারের একটা থাকবে, অর্থাৎ 1 নাম্বার। এবং ভিএসএ থাকে তোমাদের 1 নাম্বারের একটা থাকে, 1 নাম্বার হয়ে গেল। এবং এলএ থাকে 3 নাম্বারের একটাই থাকে, একটা, ওকে, অর্থাৎ 3। তো এখানে এই চ্যাপ্টার থেকে টোটাল তোমরা 5 নাম্বারের পেয়ে যাবে। তো আর একটা কথা বলে যে এই যে এখানে 3 নাম্বার, তো 3 নাম্বার তোমাদের কিন্তু সরাসরি 3 নাম্বার খুব কম দেয়, যে একটাই প্রশ্ন 3 নাম্বার। তোমাদের সাধারণত 2+1 দিয়ে থাকে, ওকে, তার সঙ্গে 2টো কোশ্চেন থাকে, অথবা বলে আরও একটা কোশ্চেন থাকবে, অর্থাৎ এখানে বলা যেতে পারে যে 3 নাম্বারের 2টো থাকছে। ওকে, করতে হবে হয়তো একটা তোমাকে, কিন্তু অপশান হিসাবে 2টো থাকছে, এই কারণে আমি 2টো ধরছি। 2টোর মধ্যে তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা করতে পারো। তো এখানে বিশেষ করে লক্ষ্য করলে দেখতে পাবো যে 1 নাম্বারের কোশ্চেনটাই বেশি থাকবে। ওকে, 3 নাম্বার সরাসরি খুব কম দেয়, এবং 2 নাম্বার প্লাস 1 নাম্বার এভাবেই তোমাদের 3 নাম্বারটিকে কমপ্লিট করে। তো এই চ্যাপ্টারে তোমাদের লক্ষ্য থাকবে যে এমসিকিউ কোশ্চেনটাকে একটু ভালো করে করার জন্য। তো তার জন্যই তোমাদের এই ক্লাসটাকে প্রস্তুত করেছি। এমসিকিউ আসুক, 1 নাম্বার আসুক, 2 নাম্বার আসুক, 3 নাম্বার আসুক, যেমন আসবে তেমন তোমরা কমপ্লিট করতে পারবে এটা। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি যে তাপের ঘটনাসমূহ। তাপের ঘটনাসমূহ, একে আমরা ইংলিশে বলে থাকি যে থার্মাল ফেনোমেনা। ওকে, তো এই যে তাপের ঘটনাসমূহ, এই চ্যাপ্টারটিকে 2টো ভাগে ভাগ করা হয়। ওকে, যেহেতু আমাদের এটা 4 নম্বর চ্যাপ্টার, তাই আমি এখানে 4.1 দিলাম, এখানে 4.2 দিলাম। আমাদের প্রথম টপিক যেটি রয়েছে তাপীয় প্রসারণ রয়েছে, যাকে আমরা বলে থাকি থার্মাল এক্সপ্রেশন। আর একটি রয়েছে আমাদের তাপের পরিবহন। থার্মাল কন্ডাকশন। ওকে, তো আজকে আমরা যেটি শুরু করব এই তাপীয় প্রসারণ। তাহলে আমরা পরবর্তী পয়েন্ট দেই যে তাপীয় প্রসারণ 4.1, তাপীয় প্রসারণ, এর আমরা ইংলিশ টার্মটা কি বলেছিলাম, যে থার্মাল এক্সপ্রেশন। ওকে, তো আমরা এটা শুরু করার পূর্বে আমাদের আগেই তাপীয় প্রসারণ সম্পর্কে একটু জেনে নিতে হবে। ওকে, তো এই যে তাপীয় প্রসারণ, আমরা এক কথায় বলতে পারি, বা এই শব্দ থেকেই বোঝা যাচ্ছে যে তাপের ফলে প্রসারণ।
কোনো একটা পদার্থকে তাপ দেওয়ার ফলে সেই পদার্থটা প্রসারিত হয়ে যায়। তো এটাকেই আমরা বলবো কি, যে তাপীয় প্রসারণ। এবারে পদার্থ কত রকমই হয়ে থাকে, যে পদার্থকে তাপ দেওয়ার ফলে কি হচ্ছে, এটি প্রসারণ হয়ে যাচ্ছে। ওকে, পদার্থ ঠিক এরকম হয়ে যাচ্ছে। এবারে পদার্থ আমাদের তিন রকমই হয়, দেখতে পাচ্ছ কি কি। একটা হচ্ছে কঠিন পদার্থ হয়ে থাকে, একটি হচ্ছে তরল পদার্থ হয়, আর একটি হচ্ছে গ্যাসীয় পদার্থ হয়ে থাকে। তো এই যে তিনটি পদার্থ এর মধ্যে কোনটা সবথেকে বেশি প্রসারণ হয়, কোনটা সবথেকে বেশি প্রসারণ হবে? এই যে প্রথমে হচ্ছে গ্যাসের বেশি প্রসারণ হবে, তারপরে তরলের বেশি প্রসারণ হবে, সবথেকে কম প্রসারণ হয়ে থাকে কঠিনের। এই পর্যন্ত যা বললাম এগুলো তোমরা সে নিচু ক্লাসেই জেনে এসছো। এবারে তোমাদের এই ক্লাস 10-এ নতুন জিনিসটা কি পড়বে সেটা আমরা এবার আলোচনা করব। ওকে, তাহলে এই যে ব্যাপারটা এখন এখানে বললাম, এই জিনিসটাই তোমাদের নেক্সট পেজে একটু ভাষা দিয়ে লিখে দিই, যে পদার্থকে উত্তপ্ত করলে তার যে প্রসারণ হয়, তাকে তাপীয় প্রসারণ বলে। এটি হচ্ছে আমাদের তাপীয় প্রসারণের সংজ্ঞাটা লিখলাম। তারপরে কি বলছিলাম, যে তাপের প্রভাবে সকল প্রকার পদার্থের প্রসারণ হয়ে থাকে। প্রসারণ হয়। এবারে পদার্থ কি রকম হয়ে থাকে বা কি কি পদার্থ? তিনটি পদার্থ থাকে, তিন প্রকারটা লিখলে শুনতে একটু ভালো লাগে। 3 প্রকার পদার্থের যেমন কি কি, যে কঠিন রয়েছে, আর একটা কি পরবর্তী হচ্ছে তরল, নেক্সট একেবারে শেষে রয়েছে যে গ্যাস। এই 3 প্রকার পদার্থের প্রসারণ 3 রকমই হয়। এই প্রসারণের অনুসারে 3 প্রকার পদার্থের ক্রম, 3 প্রকার পদার্থের ক্রম কি হবে, যেটা তোমাদের বলছিলাম। আরেকবার বলো, আমার সাথে সাথে একটু বলার চেষ্টা করবে, তাহলে দেখবে আমার এই ক্লাসটা যতক্ষণের হবে ততক্ষণ তোমরা এই পড়াটাই পড়ে নেবে। ওকে, গ্যাসীয় রয়েছে, তারপরে হচ্ছে কি তরল, ক্লাসও দেখা হবে, তার সঙ্গে তোমাদের পড়াও হবে, এক্সট্রা কোনো টাইম আর লাগবে না। গ্যাসীয়, তরল এবং হচ্ছে কঠিন, এই হচ্ছে আমাদের 3 রকমের প্রসারণ, তার মধ্যে ক্রমটা করে নিলাম। এখন নেক্সট পরবর্তীতে করব যে প্রকারভেদ বলে পয়েন্ট দিয়ে, পয়েন্ট আগে দিয়ে দিই। প্রকারভেদ, তাহলে প্রকারভেদ কয় রকমের হয়ে থাকে? 3 রকমই, যেটি তোমাদের আগেই বলেছি, যে তাপীয় প্রসারণকে 3 ভাগে ভাগ করা হয়।
ভাগে ভাগ করা হয়, যার মধ্যে আমাদের এ 1 নম্বরে রয়েছে কঠিনের তাপীয় প্রসারণ, একে আমরা ইংলিশে বলে থাকি যে থার্মাল এক্সপেনশন অফ সল্ট কঠিনের জন্য। আচ্ছা, নেক্সট আমাদের বিতে রয়েছে তরলের তাপীয় প্রসারণ, এটি হচ্ছে থার্মাল এক্সপ্রেশন অফ কিসের জন্য? তরলের জন্য, অর্থাৎ লিকুইড। নেক্সট অপশান সি হচ্ছে গ্যাসের, যে গ্যাসীয় বা গ্যাসের তাপীয় প্রসারণ, এটি হচ্ছে থার্মাল এক্সপ্রেশন অফ গ্যাস। ওকে, এই যে আমাদের 3টি প্রকারভেদ, এই 3টি প্রকারেই একেবারে চ্যাপ্টার কমপ্লিট প্রায় বলতে হলে, আর যে সামান্য যেটা বাকি থাকে সেটা কিছু নয়। এই 3টি হচ্ছে একটু জটিলতার সৃষ্টি করে, তার মধ্যে সবথেকে বেশি জটিলতার সৃষ্টি করে যে এই কঠিনের তাপীয় প্রসারণ। ওকে, তো আমরা এখন প্রকারভেদরা জানলাম, তাহলে নেক্সট আমরা পরবর্তীতে শুরু করব এই কঠিনের তাপীয় প্রসারণটা কি। তাহলে নেক্সট পরবর্তী পয়েন্ট, যে কঠিনের তাপীয় প্রসারণ, কালারটা নিয়ে নিই। অপশান মানে আমাদের এ নম্বর পয়েন্টে যেটা রয়েছে কঠিনের তাপীয় প্রসারণ, এর ইংলিশ নামটা কি বলছিলাম, যে থার্মাল এক্সপ্রেশন অফ সল্ট। এই যে কঠিনের তাপীয় প্রসারণ, এখানে আমাদের সর্বপ্রথম কি জানার আছে, যে সংজ্ঞা। আসলে কঠিনের তাপীয় প্রসারণ কাকে বলে সেটা আগে আমাদের জানতে হবে। সংজ্ঞাতে কি, এই যে টার্মটা রয়েছে তাপীয় প্রসারণ, এর অর্থ কি সেটা তোমাদের আগেই বলে দিয়েছি। তার সঙ্গে কঠিন কথাটি যুক্ত হয়েছে, মানে কঠিন পদার্থকে যখন তাপ দেওয়া হবে তখন ওই কঠিন পদার্থ সামান্য কিছুটা প্রসারিত হয়, তো ওই প্রসারণকেই আমরা বলবো কঠিনের প্রসারণ। যেটা তোমরা বাড়িতেই সাধারণত পাশাপাশি কোথাও লক্ষ্য করবে, যে লোহা একটা কঠিনের মধ্যে খুব শক্ত জিনিস, শক্তপোক্ত জিনিস একটা, ওকে যখন তাপ দেওয়া হবে, কয়লার উত্তপ্ত তাপ দেওয়া হলে ওই লোহার যে যন্ত্রটা রয়েছে ওটা প্রসারিত হয়ে যায়, যেমন আমরা কামার চালাতে দেখে আসি। তো ওই জিনিসটাই এখানেও ঘটে থাকে, যে কঠিন পদার্থকে তাপ দেওয়ার ফলে, উত্তপ্ত করার ফলে তার একটা নির্দিষ্ট প্রসারণ হয়, ওই প্রসারণকে আমরা বলবো কঠিনের তাপীয় প্রসারণ। তাহলে ওটাই আমি এখানে লিখে নেব, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে, একটু গুছিয়ে লিখে নিই, যে নির্দিষ্ট আকার ও আয়তন আছে, এটা তো আর নতুন কিছু নেই, আছে, যা পদার্থটির
উষ্ণতা বৃদ্ধিতে আকার ও আয়তনের প্রসারণ হয়। আকার ও আয়তনের প্রসারিত হয়। একেই কঠিনের তাপীয় প্রসারণ বলে। তাপীয় প্রসারণ বলে। ওকে, তাহলে এই হচ্ছে প্রসারণ। ধরো উষ্ণতা বৃদ্ধিতে যদি উষ্ণতা কমানো হয় তাহলে এটা হচ্ছে আমাদের পড়ার মধ্যে থাকলো। তো উষ্ণতাটা কমানো হলে এটা একটু জেনে রাখতে হবে আর কি। ওকে, তাহলে লিখে দিচ্ছি জেনে রাখো। ঠিক একই ভাষা, শুধু হ্রাস করলে, যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে। আকার ও আয়তন আছে যা পদার্থটির উষ্ণতার হ্রাসে আকার ও আয়তন সংকুচিত হয়। একেই তাপীয় সংকোচন বলে। তাপীয় সংকোচন বলে। একে ইংলিশে বলা হয়ে থাকে যে থার্মাল কম্প্রেশন অফ সয়েল। ওকে, তাহলে আমাদের কঠিনের তাপীয় প্রসারণ কি এবং কঠিনের তাপীয় সংকোচন কি এটা আমরা জানলাম। যেহেতু প্রসারণের সংজ্ঞাটা আমরা জেনেছি, এর উদাহরণটা আমরা জানি, তাহলে পরবর্তীতে পয়েন্ট করব যে উদাহরণে কি বলছে। 1 নম্বর পয়েন্ট দেই। আচ্ছা, এটা একটু নতুন কালার নিই। যে পুরু কাঁচের গ্লাসে গরম জল ঢাললে অনেক সময় গ্লাসটি ফেটে যায়। এবারে কেন ফেটে যায় সেটা একটু ব্যাখ্যা করে দিই। যে পুরু কাঁচের গ্লাস, তোমাদের একটু চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিই। এক মিনিট। আচ্ছা, এবারে একটু কাঁচের গ্লাসটি আকার এসেছে। ওকে, আচ্ছা, এটা একটু পুরুত্ব বোঝানোর জন্য তোমাদের কাঁচের গ্লাসটা একটু মোটা করলাম। এখানে ভেতরে কি রয়েছে? ভেতরে হচ্ছে জল রয়েছে। এখন এই যে কাঁচের যে মোটা পারদটা রয়েছে, মোটা যে আমাদের এই পাত্রের মতো রয়েছে, এটিকে যদি আমরা দুভাগ করি, ওকে, যদি মোটা কাঁচ, এই কারণে আমরা দুভাগ করছি। যখন এই ভেতরে গরম জলকে ঢালা হচ্ছে,
ঠিক এই গরম জলের পাশে যে অর্ধেক পাতের খণ্ডটি রয়েছে ওটি উত্তপ্ত হয়ে যায়। ওকে, আর আমরা জেনেছি যে কোনো কঠিনকে যদি তাপ দেওয়া হয় সেটা প্রসারিত হয়। তাহলে এই যে অংশটা এটি তাপ পেয়ে প্রসারিত হচ্ছে, কিন্তু এই যে বাইরের যে পাতটা, বাইরের যে কাঁচের গ্লাসের অর্ধেক অংশ, ওটা কিন্তু উত্তপ্ত হয়নি। কেন উত্তপ্ত হয়নি? একটা গরম আছে, একটা ঠান্ডা, এরকম কেন? কারণ কাঁচ হচ্ছে তাপের কুপরিবাহী। এটা আমরা এই চ্যাপ্টারেই জানবো, কুপরিবাহী সুপরিবাহী কি, এগুলো তোমরা নিচু ক্লাসেও জেনে এসেছো। কাঁচ হচ্ছে তাপের কুপরিবাহী, এই কারণে এই পাতটির থেকে পরবর্তী এই পাতে তাপটি আসতে পারেনি। তাহলে ভেতরের যে পাতটা সেটা তাপ পেয়ে প্রসারিত হচ্ছে, কিন্তু বাইরের পাতটা প্রসারিত হচ্ছে না। এই একজন প্রসারিত হচ্ছে, আরেকজন প্রসারিত হচ্ছে না, এই যে দুজনের পার্থক্যের জন্য কাঁচের গ্লাসটা ফট করে ভেঙে যায়। ওকে, আশা করছি বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। এই কারণেই তোমরা লক্ষ্য করবে বাড়িতে এখন সাধারণত কাঁচের কাপ হয়ে গিয়েছে, চা খাওয়ার জন্য কাপ ব্যবহার করা হয়। কিন্তু দোকানে যদি দেখো, কিছু কিছু দোকান আছে, চায়ের দোকান, যেখানে কাঁচের গ্লাস ব্যবহার করা হয়। তারা যখন কাঁচের গ্লাসটি প্রথম ব্যবহার করবে তখন ওই কাঁচের গ্লাসটি ঠান্ডা থাকে, ওই ঠান্ডার থেকে গরম করার জন্য হালকা একটু উষ্ণ গরম জল করে কাঁচটিকে ধুয়ে নেওয়া হয়, মানে কাঁচের গ্লাসটিকে ধুয়ে নেওয়া হয়। কেন? কারণ যার ফলে ওই পুরো গ্লাসটা সামান্য টেম্পারেচার পেল, এরপরে যখন গরম চাকে দেওয়া হবে হট করে যখন অতটা তাপ পেয়ে যাবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা কোনো থাকে না। পুরো গ্লাসটাকে হালকা সামান্য উষ্ণ গরম জল করে পুরো গ্লাসটার চারপাশে বুলিয়ে দেওয়া হয়, যার ফলে চারপাশেই উষ্ণতা সমান থাকে। ওকে, তো এই জিনিসটাই আমি এখানে লিখতে যাচ্ছি, এটা একটু ক্লিয়ার করে দিই। তাহলে লিখব কি, পুরো কাঁচের গ্লাসে, পুরো কাঁচের গ্লাসে গরম জল ঢাললে, গরম জল ঢাললে ভেতরের অংশ উত্তপ্ত হয়, ভেতরের অংশ উত্তপ্ত হয়। কাঁচ তাপের কুপরিবাহী পদার্থ, কাঁচ তাপের কুপরিবাহী পদার্থ। পদার্থ হওয়ায় বাইরের অংশ শীতল থাকে, বাইরের অংশ শীতল থাকে, প্রসারিত হয় না, প্রসারিত হয় না। কিন্তু ভেতরের অংশ প্রসারিত হয়, ভেতরের অংশ প্রসারিত। কেন প্রসারিত হয়? কারণ সে তাপ পেয়েছে, প্রসারিত হয় এবং চাপ সৃষ্টি করে, চাপ সৃষ্টি করে, ফলে পুরো কাঁচের গ্লাস ফেটে যায়, পুরো কাঁচের গ্লাস ফেটে যায়। ওকে, এই কারণে কি বলছিলাম, আর কারণ লেখার দরকার নেই। তো এই কারণেই ওই গ্লাসের চারপাশে হালকা উষ্ণ গরম জলকে যদি বুলিয়ে নেওয়া হয় তাহলে আর ফাটবে না। কিন্তু এখানে একটা জেনে রাখার বিষয় আছে। দেখবে তোমাদের স্কুলে নিশ্চয়ই ল্যাব রয়েছে, তো ছোট স্কুল হোক বড় স্কুল হোক, ছোটোখাটো একটা ল্যাব থাকেই। ওকে,
জেনে রাখো। জেনে রাখোতে কি, ওই ল্যাবের মধ্যে দেখতে পারবে একটা কাঁচের পাত্র থাকে, খুব একটা পাতলা কাঁচের, টেস্ট টিউব যাকে বলা হয়, তোমরা সেই নিচু ক্লাসে জেনে এসছো টেস্ট টিউব, বিকার, এই সব থাকে, এগুলো কাঁচ দিয়ে তৈরি। ওর মধ্যে কিছু নমুনা রেখে ওকে উত্তপ্ত করা হয়, তখন কিন্তু ওটা ফেটে যায় না। কেন ফাটে না? কারণ ওটি হচ্ছে আলাদা একটা কাঁচ দিয়ে তৈরি, আলাদা কীরকমই কাঁচ, যে পাইরেক্স কাঁচ দিয়ে ওটি তৈরি হয়ে থাকে। এমনকি তোমাদের বাড়িতে যদি চিমনি থাকে, তাহলে চিমনির যে কাঁচটি হয় পাতলা কাঁচ, সেখানে তাপ পড়ার পরেও সেই চিমনির কাঁচটি ফেটে যায় না। তাহলে ওই সব চিমনির কাঁচ বা যেসব কাঁচের পাত্র তাতে জল গরম করা হয়, সেই সব পাত্রগুলো আলাদাই একটা বিশেষ ধরনের কাঁচ দিয়ে তৈরি হয়ে থাকে। তাহলে এখানে লিখে নেব কাঁচ পাত্র, কাঁচ পাত্র, চিমনি, পরীক্ষাগারের টেস্ট টিউব, পরীক্ষাগারের টেস্ট টিউব এবং বিকার ইত্যাদি ইত্যাদি বিশেষ ধরনের পাইরেক্স কাঁচ দিয়ে তৈরি, পাইরেক্স কাঁচ দিয়ে তৈরি হয়ে থাকে। তাই এগুলি সহজে ফাটে না, সহজে ফাটে না। ঠিক এরকমই আরও বিভিন্ন অনেক রকমের উদাহরণ রয়েছে, যেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর উদাহরণ, যে রেল লাইনে দুটি লাইনের জোড়ের মুখে সামান্য ফাঁকা রাখা হয়, সামান্য ফাঁকা রাখা হয়, এবং ওই দুটি পাতকে একটা লোহার প্লেট দিয়ে যোগ করা হয়, যাকে আমরা বলবো যে ফিশ প্লেট রোল্ড লাগানো ফিশ প্লেট একটা পাত দিয়ে যোগ করা হয়, যার মধ্যে একটা বোল্ট দেওয়া থাকে। বোল্ট বলতে যাকে আমরা নাট বল্টু বলে থাকি। ওকে, ওটা যে ছিদ্রর মধ্যে দিয়ে আঁটানো হয়, সেই ছিদ্রটা দৈর্ঘ্য বরাবর ডিম্বাকার হয়। ওকে, বোল্ট লাগানো ছিদ্রটি দৈর্ঘ্যের দিকে ডিম্বাকার রাখা হয়, ওকে, তো কেন রাখা হয় এটা কিন্তু এখন আর ব্যাখ্যা করছি না। কারণটা কি, যে কারণটা এটা আমরা নেক্সট একটু সামনে পড়ব। সামনে বলতে আমাদের যেটা পড়ছি যে কঠিনের তাপীয় প্রসারণকে 3টি ভাগে ভাগ করা হয়। তো সেই প্রকারভেদগুলোর মধ্যে আমরা পড়ব। তো একটা উদাহরণ বিশ্লেষণ করে বললাম এখানে, কিন্তু এই যে দ্বিতীয় উদাহরণ, এরপরে যে উদাহরণগুলো রয়েছে সেগুলোও তোমাদের বিশ্লেষণ করে বলবো। তো পরবর্তী প্রকারভেদগুলোতে এটা হচ্ছে 2 নম্বর উদাহরণ হলো। 3 নম্বর উদাহরণ হিসাবে লিখতে পারি যে কাঁচের শিশিরের মুখে ধাতব ছিপি জোরে এঁটে গেলে
এক মিনিট। এঁটে গেলে তাপীয় প্রসারণকে কাজে লাগানো হয়। তাপীয় প্রসারণ কাজে লাগে। নেক্সট 4 নম্বর পয়েন্ট, যে গরুর গাড়ির চাকায় লোহার বেড় পরানো। 5, দুটি খুঁটির মাঝের অংশ মাঝের অংশে টেলিফোনের তার বা বৈদ্যুতিক তার ঝুলিয়ে রাখা হয়। তো এখন সাধারণত টেলিফোনের তার আর ঝোলানোর কোনো গল্প নেই, এখন পুরো টাওয়ারের মাধ্যমেই হয়ে থাকে। তো বৈদ্যুতিক তারটাই এভাবে হয়ে থাকে। তো আগে কিন্তু টেলিফোনের তার যেমন আমাদের ইলেকট্রিকের তার বা তোমাদের প্রত্যেকের বাড়িতে কেবিলের তার গিয়েছে, ঠিক ওভাবেই টেলিফোনেরও তার আগে আসতো। তো এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট হয়ে গেল। 6 নম্বর পয়েন্ট, দৈর্ঘ্য পরিমাপের জন্য কাঠের বা প্লাস্টিকের স্কেল ব্যবহার করা হয়। ধাতব স্কেল নয়। তো এটা তো তোমরা জানোই, ক্লাস 9-এ তোমরা সে একবারে প্রথম চ্যাপ্টারের পরিমাপে জেনে এসেছো। এটা আর তোমাদের অজানার কিছু নয়, এটা তোমরা জানোই। নেক্সট পরবর্তী উদাহরণ লিখছি, যে 7। এই উদাহরণগুলো কিন্তু একটু মনে রাখবে, আর দুটো একটা উদাহরণ ব্যাখ্যা করলে বাকি উদাহরণগুলোও তোমরা নিজেরা ব্যাখ্যা করতে পারবে। তো একটা উদাহরণ ব্যাখ্যা করে দেখিয়েছি, পরবর্তী উদাহরণগুলো যেটা তোমাদের আগেই বললাম ওই 3 প্রকার যে রয়েছে কঠিনের তাপীয় প্রসারণ, ওই 3 প্রকারের মধ্যে করিয়ে দেওয়া হবে। নেক্সট পরবর্তীতে 7 নম্বর লিখতে পারি, দোলন ঘড়ির দোলন ধাতব দণ্ডের সাহায্যে ঝোলানো হয়। ফলে শীতকালে ফাস্ট ও গ্রীষ্মকালে স্লো হয়। তাই ধাতব দণ্ডের পরিবর্তে ইনভার সংকর ধাতু ব্যবহার হয়ে থাকে। সংকর ধাতু ব্যবহার হয়। এটা হচ্ছে আমাদের 7 নম্বর পয়েন্ট হয়ে গেল। 8 নম্বর পয়েন্ট, যে মাটির উনুনের লোহার শিকগুলি দৃঢ়ভাবে
এক মিনিট। দৃঢ়ভাবে না গেঁথে আলাদাভাবে গাঁথা হয়, আলাদাভাবে গাঁথা হয়। ওকে, তো অনেকগুলো তোমাদের উদাহরণ দিয়েছি। 8টা উদাহরণ মানে ঠিক কম কথা নয়, অনেকগুলোই উদাহরণ হয়েছে। এরপরে নেক্সট আমাদের পরবর্তী টপিক যেটি, পরবর্তী আমাদের এই কঠিনের তাপীয় প্রসারণ এর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তাহলে এখানে হেডিং দেওয়া যাক যে প্রকারভেদ। এখন এই প্রকারভেদ কয় রকমের হয়ে থাকে? যে 3 রকমের হয়ে থাকে। কঠিনের তাপীয় প্রসারণকে 3 ভাগে ভাগ করা হয়। ওকে, তাহলে অপশান এ রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ। রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ, একে আমরা ইংলিশে বলবো যে লাইনার এক্সপ্রেশন অফ সয়েল্ড। নেক্সট পরবর্তী টাইপ স্মল বি, এখানে হচ্ছে ক্ষেত্র প্রসারণ। নেক্সট ক্ষেত্র প্রসারণ, একে আমরা বলবো সারফেস এক্সপ্রেশন অফ সল্ট। নেক্সট পরবর্তী সি, এটি হচ্ছে আয়তনের প্রসারণ বা আয়তন প্রসারণ বলা যায়। আয়তন প্রসারণ হচ্ছে ভলিউম এক্সপ্রেশন অফ সল্ট মানে কঠিন। তো আমরা প্রথম যেটি শুরু করব যে রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ, এটি কি? নেক্সট পরবর্তী পেজ। তাহলে হেডিং দেওয়া যাক যে এ কঠিন পদার্থের, এখানে একটু ভালো করে লিখি যে কঠিন পদার্থের, তো সেখানে খারাপ কিছু লিখিনি। ওকে, তো এখানে শুধু কঠিন পদার্থটাই যোগ করছি। কঠিন পদার্থের রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ। তো এখানে আমরা প্রথম যেটি জানব যে সংজ্ঞাটা আবার কি। দেখো সংজ্ঞাটা আবার কি নয়, সংজ্ঞাতে কি হবে। আচ্ছা, আমরা প্রসারণটা আগে জেনে এসেছি যে প্রসারণ যেমন আকার ছিল তার থেকে বড় হয়ে গেলে তাকে আমরা বলবো প্রসারণ, আর যেমন আকার ছিল সেটি ছোট হয়ে গেলে তাকে আমরা বলবো সংকোচন। এখন বলছে রৈখিক বা দৈর্ঘ্য। রৈখিক মানে রেখা, দৈর্ঘ্য মানে এই যে দৈর্ঘ্য বরাবর যদি প্রসারণ হয়। ধরো রেখাটি এমন ছিল, একে তাপ দেওয়ার ফলে ঠিক এমন হয়ে গিয়েছে, তাহলে এটা কি? চওড়াতে কিন্তু বাড়েনি, এটা হচ্ছে কিসে বাড়ছে? দৈর্ঘ্যে বেড়েছে। তাহলে আমরা একে বলবো কি? রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ। বলছে কঠিন পদার্থ, তাহলে তরল নয়, গ্যাসীয় নয়, কঠিন পদার্থের রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ। তাহলে কিভাবে লিখতে পারি আমরা এই সংজ্ঞাটাকে? যে কোনো কঠিন পদার্থকে যেমন হচ্ছে কি লোহার দণ্ড, ওকে, যেমন হচ্ছে তার, কারেন্টের তার,
উত্তপ্ত করলে প্রস্থচ্ছেদের তুলনায় দৈর্ঘ্য প্রসারিত হলে বা হয় তাকে কঠিন পদার্থের রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ বলে। এটি হচ্ছে সংজ্ঞা হয়ে গেল। তাহলে সংজ্ঞা যেহেতু করেছি, উদাহরণ তো জানতেই হবে, তাহলে উদাহরণ দেই। এখন উদাহরণে তোমাদের কিছুক্ষণ আগে যে 7টি পয়েন্ট বলেছিলাম, সেই 7টি পয়েন্টের একটা পয়েন্ট তুলে ধরব। তাহলে যে কি আচ্ছা 1 মিনিট, এই যে ওকে ঠিক আছে। এবার রেল লাইনে দুটি লাইনের জোড়ের মুখে সামান্য ফাঁকা রাখা হয়। তারপরে আরেকটি কি রয়েছে, যেটা লিখেছিলাম যে ফিশ প্লেটে বোল্ট লাগানো ছিদ্রটি দৈর্ঘ্যের দিকে ডিম্বাকার রাখা হয়। এর কারণটা কি বলছি। এখন আমরা যদি এই রেল লাইনের যে পাতটি রয়েছে, পাতটিকে যদি আমরা দেখি, ঠিক এরকমই অনেকটা হয়। ওকে, ঠিক এরকমই হয়, লম্বা হয়ে চলে যায়, এভাবেই তো হয়। এখন এই পাতের ওপর দিয়ে যখন রেল যাবে, তখন এই দুটো পাতের মধ্যে, ধরো এই একটি পাত, এই দুটো পাতের মধ্যে সামান্য কিছুটা ফাঁকা রাখা হয়। এই ফাঁকাটা কেন রাখা হয়? সূর্যের 1 নম্বর তাপ, আচ্ছা এটাকে একটু কভার করে দাও, আচ্ছা এখানে নয়, নেক্সট পেজে করি। এখানে নেক্সট পেজে চিত্রটা কেমন হতে পারে। যাই হোক, তোমাদের চিত্র এঁকে বোঝানোর চেষ্টা করছি, জানি না কতটা কি বোঝাতে পারবো, কারণ আমি কোনো চিত্রকার নই, মোটামুটি একটু করে থাকি আর কি। এই হচ্ছে আমাদের ধরো রেলপাত একটা, এবং আর একটা রেলপাত এদিকে রয়েছে। ওকে, এই দুটো রেলপাতের মাঝে সামান্য কিছুটা ফাঁকা রাখা হয় কেন? কারণ সূর্যের প্রখর তাপ, এবং যখন এর মধ্যে একটা ভারী ট্রেন যাবে, তখন এটি উত্তপ্ত হয়ে ঠিক এই পাত্রে এদিকে কিছুটা প্রসারিত হবে, এই পাত্রে এদিকে কিছুটা প্রসারিত হয়ে এই যে ফাঁকা স্থানটি রয়েছে এটা পূরণ হয়ে যাবে। যদি এই ফাঁকা স্থানটি না রাখা হয়, তাহলে পাতটি ঠিক এমনটি বেঁকে চলে যাবে, আর এর ফলে দুর্ঘটনা ঘটতে পারে। এই ফাঁকাটা রেখে দেওয়ার জন্য, এই যে ফাঁকাটা রেখে দেওয়া হচ্ছে, যখন এই পাতটি প্রসারিত হবে তখন দুটো একসাথে জুড়ে যাবে। ওকে, এটা হচ্ছে একটা কথা। আর একটা যে ব্যাপারটি থাকে, এই যে দুটো পাত রয়েছে, এই দুটো পাতের মধ্যে আর একটা এক্সট্রা পাত দিয়ে, মানে ঠিক এই যে নিচের চাওড়া অংশে এক্সট্রা পাত দিয়ে যোগ করা হয়। ওকে, যোগ করে রাখা হয়। আর এই পাতের মধ্যে একটা নাট বল্টু থাকে। ওই নাটটা, মানে ধরো পাতটি যদি এভাবে হয়, পাতের মধ্যে এই ধরো একটা ড্যাশ, এদিকে হচ্ছে ড্যাশ, এর মধ্যে নাট বোল্ট রয়েছে। ওকে,
আর এই অংশটাকে যদি আরও একটু বড় করে দেখানো হয়, ধরো এই হচ্ছে ড্যাশ, এর মধ্যে এই ছোট্ট একটা নাটবোল্ট রয়েছে, এদিকে কিন্তু এতটা ফাঁকা। যখন ওই পাতটি যাওয়া আসা করবে তখন এই নাটবোল্টও তার সাথে যাওয়া আসা করবে। এই যে পাতটি রয়েছে এই পাতটিকেই আমরা কি বলি, যে ফিস প্লেট বলে থাকি। ওকে, তাহলে এটি একটু এখানে যে কথাটি বললাম ওটি এখানে একটু ভাষা দিয়ে লিখে নেওয়ার চেষ্টা করব। তো তোমাদের কয়েকদিন আগে একটা টোল দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে তোমাদের যে ক্লাসগুলো হয়ে থাকে সাধারণত কতক্ষণের চাও। তো তোমরা প্রায় বেশিরভাগ স্টুডেন্ট বলেছিলে যে 45 মিনিটের মধ্যে হলে খুবই সুবিধা হয়। তো 45 মিনিট হয়ে গেছে, তোমাদের এই ব্যাখ্যাটা করেই আমি এই ক্লাসটিকে আজকে সমাপ্ত করব। তো ব্যাখ্যাটাকে করে দিই, যেখানে সেখানে তো আর বন্ধ করা যায় না, মোটামুটি একটা সমাপ্ত হলে চলবে। আর যে টপিকটা ধরেছি এ টপিক শেষ হতে আরও 1 ঘন্টার মতো সময় লেগে যাবে। তাহলে এখানে লিখব কি, সূর্যের তাপ ও চাকার ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয় তার ফলে রেল লাইনের দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি ঘটে। এই কারণে দুটি পাতের সংযোগস্থলে সামান্য ফাঁকা রাখা হয় এবং ওই ফিস পার্ট কেন যোগ করা হয়, যে ফিস প্লেট দিয়ে জোড়া থাকে তাতে বোল্ট লাগানো ছিদ্রটি দৈর্ঘ্য বরাবর ডিম্বাকার রাখা হয়, যার ফলে রেলের পাতটি সর্বদা সোজা থাকে এবং রেল চলাচলে কোনো অসুবিধা হয় না। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাখ্যা। ঠিক এরকমই আরও একটা উদাহরণ, দ্বিতীয় উদাহরণ, যে লোহার সেতুর এক প্রান্ত রোলারের উপরে রাখা হয়। কেন? কারণ হচ্ছে একটা ধরো এই হচ্ছে সেতু। ওকে, এটা সেতু ধরলাম। তো সেতুর এক প্রান্ত পাকাপোক্ত করে দেওয়া হয়, মানে ইট বালি সিমেন্ট দিয়ে রড দিয়ে একেবারে সুন্দর করে ভূমির সাথে পাকাপোক্ত করে দেওয়া হয়। আর এক প্রান্তে যে সেতুটি থাকে সেতুটির আরেক প্রান্তে একটা রোল দেওয়া হয়। রোল বলতে কেমন, ঠিক সেতুর নিচে এটা। ওকে,
ঠিক সেতুর নিচে একটা লম্বা দণ্ডের মতো দেওয়া হয়। যখন এই সেতুটি সূর্যের তাপে বা অত্যাধিক গাড়ি চলাচলের ফলে, এখন এখন আমাদের যেসব বীজ রয়েছে সেগুলো পাকাপোক্ত বীজ, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এই কয়েকদিন আগে যে আমাদের ভারতের বা বিশ্বের সবথেকে উঁচু বীজ চেনাব নদীটি হয়েছে, চেনাব নদীর ওপর গড়ে উঠেছে যে বীজটি, সেটা হচ্ছে পুরো ধাতু দিয়ে তৈরি। ওটা কিন্তু সূর্যের প্রখর তাপ বা গাড়ি চলাচলের ফলে ওই বীজটি কিন্তু ছোট বড় হতে পারে। ওই সব বীজের ক্ষেত্রে এক প্রান্ত রোলারের ওপর রাখা হয়। যখন বীজটি দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে তখন ওই রোলারের উপর দিয়ে গড়িয়ে কিছুটা বেড়ে যাবে। যদি এপাশেও পাকাপোক্ত করা হয়, দুপাশে পাকাপোক্ত হয়ে গেলে ওই বীজটি মাঝখান থেকে উপর দিকে বেঁকে যেতে পারে, হিসাবের থেকে বেশি বেঁকে যেতে পারে, না হলে নিচের দিকে বেঁকে যেতে পারে। এই সমস্যাটি হতে পারে, বা কোথাও কোথাও ভেঙে যেতেও পারে, কোনো ঠিক নেই। তো এই কারণে একদিকে রোলারের ওপর রাখা হয়ে থাকে। তো এটা তোমরা বুঝতে পারছো, ভাষা দিয়ে তোমরা লিখে নিতে পারো। বারবার এই সব ভাষাগুলো একই হবে, যে লোহার সেতুটি সূর্যের তাপে বা গাড়ি চলাচলের ফলে উত্তপ্ত হয়ে দৈর্ঘ্যে প্রসারণ হয়। যদি রোলার না থাকতো তাহলে বীজটি বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকতো। দৈর্ঘ্যে প্রসারণ হওয়ার জন্য এক প্রান্তে রোলার রাখা হয়। ঠিক এই জিনিসটাই আরও একটি উদাহরণ রয়েছে তোমাদের, যেটা আগে দেখিয়েছিলাম, যে দুটি খুঁটির মাঝের অংশে টেলিফোনের তার বা বৈদ্যুতিক তার ঝুলিয়ে রাখা হয়। ধরো এই হচ্ছে দুটো খুঁটি রয়েছে, এর মাঝে যে তারটি রয়েছে হালকা লুজ রাখা হয়। কেন? কারণ এই তারটি হচ্ছে কি দিয়ে তৈরি হয়ে থাকে? ধাতু দিয়ে তৈরি হয়। সূর্যের তাপে যদি এই তারটি দুটো খুঁটির মাঝে একেবারে টান টানভাবে রাখা হয়, তাহলে সূর্যের তাপ পেয়ে এটা তো বেড়ে যাবে, ঝুলে গেল, ঠিক আছে, কিন্তু তোমাদের সেখানে সংকোচনও একটা পড়িয়েছিলাম। যখন এটা ঠান্ডা পাবে তখন এটা আরও টান টান হবে, এদিকে তার ছিঁড়ে যাবে, না হলে একটা খুঁটি ভাঙবে, যে কোনো একটা সমস্যা দেখা দিবে। এই কারণেই এই সমস্যা দূর করার জন্য দুটি খুঁটির মাঝে তারকে একটু হালকা লুজ রাখা হয়। এতে বেড়ে গেলেও কোনো সমস্যা নেই, ছোট হয়ে গেলেও কোনো সমস্যা নেই। তো আজকের এই ক্লাসটিকে এখানেই সমাপ্ত করব। তো যেটাই তোমাদের কিছুক্ষণ আগে বললাম, তোমরা প্রায় বেশিরভাগ স্টুডেন্ট 45 মিনিটের কথা বলেছিলে, তাই 45 মিনিটের মধ্যেই ক্লাসটিকে রেখেছি। তো এখন ক্লাসটি হয়ে গেছে প্রায় 53, মানে 53 মিনিটের মতো হয়ে গিয়েছে। তো এরপরে আগামীকাল আমরা যে ক্লাসটি করব, ঠিক এই আমাদের এই কঠিন পদার্থের রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে, আমরা এই টপিকটি দিয়েই শুরু করব। আজকে যেখানে সমাপ্ত করেছি তারপর থেকেই শুরু করব আমরা আগামী ক্লাস। তো আজকে আমরা যে ক্লাসটি কমপ্লিট করলাম, এই ক্লাসে যারা নতুন এসেছো তাদের জন্য বলে দিই। যারা পুরানো স্টুডেন্ট তারা তো জানোই যে ক্লাসের পিডিএফটি পাওয়ার জন্য এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে তোমরা ক্লিক করে জয়েন্ট হতে পারো। বা যদি টেলিগ্রামের লিঙ্কটা কাজ না করে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের ওই কমেন্টের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা পাঠিয়ে দেবো। ওখানে জয়েন্ট হয়ে গিয়ে তোমরা পিডিএফটা পেতে পারো। শুধু গ্রুপে জয়েন্ট হলে পিডিএফ নয়, আর একটা মূলত যেটা যার জন্য জয়েন্ট হওয়া বাধ্যতামূলক আমার মনে হয়, আজকের এই ক্লাস থেকে তোমরা জানতেই পারছো যে এই চ্যাপ্টারের ওপর শর্ট কোশ্চেন কতটা গুরুত্বপূর্ণ। আর আজকের এই ক্লাসে যতটা আলোচনা হয়েছে, এখান থেকে যতগুলো শর্ট কোশ্চেন আসতে পারে সেই শর্ট কোশ্চেনগুলো তোমরা ওই টেলিগ্রাম গ্রুপে টোল হিসাবে পেয়ে যাবে, এবং তোমরা ইউটিউবেও পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওখানে একটা জিনিস কি,
যে তোমরা যদি না পড়তেও চাও, ফোন ঘাঁটতে ঘাঁটতে তোমরা ক্লিক করতে পারো। হ্যাভি একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে ওর মধ্যে। ওকে, তো ওই ইন্টারেস্টের জন্য তোমরা জয়েন্ট হতে পারো। এবারে যদি কারো কোনো সমস্যা থাকে, না হওয়াটাই বেটার। যারা মনে করে কি বিরক্তকর ব্যাপার এগুলো যে কেন করে, তাদের জন্য আমিও হাত জোড়ো করে নেব, তারা এখানে আসো না। ওকে, তাহলে আর বিশেষ কিছু ক্লাসটা লেন্দি করব না। সবাইকে তাহলে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।